কোয়ান্টাম কম্পিউটারের নতুন লেকচারে আপনাদেরকে স্বাগতম। আজকের লেকচারের শিরোনাম হলো কমপ্লেক্স ভেক্টর স্পেস। আমরা গত লেকচারে ভেক্টর স্পেস কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা সম্পর্কে জেনেছিলাম খুবই অল্প করে। তো আশা করি এর মধ্যে আপনারা কোনো একটা এইচএসসির টেক্সট বই থেকে জটিল সংখ্যার আরো কিছু ব্যাপার জেনে নিয়েছেন, কিভাবে জটিল সংখ্যার গুলো করতে হয়, সেটা কিভাবে সেটা দিয়ে সমীকরণের সমাধান করা যায়, এই ব্যাপারগুলো। এবং আপনি হয়তো এত আগের লেকচারে যে বাড়ির কাজ সেগুলো করেছেন এবং আপনি জানেন আয়ের মান কি, আপনি জানেন আর্গান ডায়াগ্রাম কি। সেটা হচ্ছে একটা গ্রাফে জটিল সংখ্যাকে কিভাবে প্লট করা হয়, সেটাকে বলা হয় আর্গান ডায়াগ্রাম। তো এই ব্যাপারগুলো আমি আমি আশা করছি আপনি একটু হলেও দেখেছেন। যদি একদমই না দেখে থাকেন তবুও আপনারা এই লেকচারটা কন্টিনিউ করতে থাকেন। কোথাও যদি কোনো কিছু অপরিচিত লাগে আপনারা কমেন্টে বললে সেটা কেউ না কেউ সে ব্যাপারে সাহায্য করবে। তো আবারও আমাদের আজকের বিষয় হলো কমপ্লেক্স ভেক্টর স্পেস। কাজে আমাদের আজকের টার্গেট হচ্ছে কমপ্লেক্স ভেক্টর স্পেস সম্পর্কে জানা। এটা খুব সম্ভবত একাধিক পর্ব হবে, কারণ কমপ্লেক্স ভেক্টর স্পেস আমাদের একটু বিস্তারিত জানা দরকার। আমরা প্রচুর ব্যবহার করব এরপরে, প্রতিদিনই আমরা কমপ্লেক্স ভেক্টর স্পেস ব্যবহার করব এবং এটার একটা স্পেশাল ক্যাটাগরি আছে হিলবার্ট স্পেস, সেটাই মূলত আমরা ব্যবহার করব। আরো দুটো লক্ষ্য আছে আমার আজকের লেকচার, সেটা হচ্ছে গতবারের তুলনায় হাতের লেখা আর একটু সুন্দর করা আর গতবারের তুলনায় এ ধরনের শব্দ কম করা। আমরা একটু আগে শিরোনামে দেখেছি আমাদের শিরোনামে তিনটা শব্দ আছে, কমপ্লেক্স, ভেক্টর, স্পেস। তো কমপ্লেক্স আমরা গত লেকচারে বুঝতে পেরেছি এটা হচ্ছে এক ধরনের সংখ্যা, এবং যদিও এটাকে জটিল সংখ্যা বা এটার একটা অংশকে ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা বলা হয়, আসলে এটা পুরোপুরি বাস্তব এবং আমাদের দৈনন্দিন জীবনে এটা ব্যবহার করা হয়। হয়তো এক্স্যাক্টলি আমরা সবাই ব্যবহার করি না, কিন্তু যারা কোনো একটা নির্দিষ্ট পেশার সাথে জড়িত এরকম অনেকেই ব্যবহার করে, সেটা সিভিল ইঞ্জিনিয়ার, পদার্থবিজ্ঞানী, এরকম গণিতবিদ, এরকম অনেকেই ব্যবহার করে। তো ঠিক আছে, তো কমপ্লেক্স নাম্বারটা আমরা কিছুটা ধারণা হয়েছে। ভেক্টর কি জিনিস এটা আমরা একটু পরে দেখবো এই লেকচারে। তার আগে আমরা স্পেস জিনিসটা কি এটা একটু জেনে নিই। স্পেস আসলে খুবই সাধারণ ব্যাপার। এটা দেখায় আপনাকে। ধরেন কেউ আমাকে জিজ্ঞেস করলো আমার বয়স কত, আমি বললাম আমার বয়স হলো 32। ধরেন কেউ জিজ্ঞেস করলো আপনাকে আপনার বয়স কত, আপনি জবাব দিলেন 23। আরেকজনকে জিজ্ঞেস করা হলো তোমার বয়স কত, সে বলল 10। আরেকজনকে জিজ্ঞেস করা হলো তোমার বয়স কত, সে বলল 110। তাই না? এগুলো সবগুলোই কিন্তু সম্ভাব্য বয়স হতে পারে একজন মানুষের। ওকে, ধরেন আমি একটা সংখ্যা বলি -3, এটা কি কারো বয়স হতে পারে? আপনি বলবেন না। আচ্ছা, এবার আরেকটা দেখি। ধরেন একটা সংখ্যা 3.313 এবং এটা পৌনঃপুনিক। তো প্রশ্ন হতে পারে এটা কি কারো বয়স হতে পারে? আপনি বলবেন না। কেন? কারণ হচ্ছে যে কোনো মানুষের বয়স একটি সুনির্দিষ্ট সংজ্ঞায়িত রাশি, এটা এরকম মানে আপনার অনির্দিষ্টভাবে চলতে পারে না দশমিকের পরে। আচ্ছা, তারপর কাউকে যদি জিজ্ঞেস করি তোমার বয়স কত, সে যদি বলে এরকম, +I5, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? আপনি বলবেন না, কারণ মানুষের বয়সে সাধারণত না, আসলে মানুষের বয়সে কাল্পনিক সংখ্যাটি আসে না।
তাহলে এই যে কিছু সংখ্যা, এদের একটা কমন ব্যাপার আছে, তাই না? এরা হচ্ছে কোনো মানুষের সম্ভাব্য বয়স। তা আমরা বলতে পারি একজন মানুষের সম্ভাব্য বয়স যেসব সংখ্যা হতে পারে তাদের সম্মিলিত যেই কালেকশন বা সেট, এটাকে আপনার আমরা একটা স্পেস বলতে পারি। অর্থাৎ যখনই ধরেন এটা একটা সেট, বাইরে এগুলো এটা আরেকটা সেট, তো ঠিক আছে। তা কখনো যদি কোনো মানুষকে বয়স জিজ্ঞেস করা হয়, আমরা দাবি করব যে সব সময় সেই বয়সটা এই সেটের ভেতরের কোনো একটা সংখ্যা হবে, এবং কখনোই বয়সটা এই সেটের বাইরের কোনো সংখ্যায় যাবে না। ধরেন এই সেটটা আমরা ডিফাইন করে নিয়েছি, ধরেন 0 থেকে 140, ধরেন ওইটাই আমাদের রেকর্ডেড এখন পর্যন্ত। তো আমরা তাহলে বলতে পারি এটা হচ্ছে মানুষের বয়সের একটা স্পেস। অর্থাৎ মানুষের বয়স যে সংখ্যায় হোক না কেন, সে সবসময় এর ভেতর থেকে আসবে। এটা হচ্ছে তার সম্ভাব্য একটা ক্ষেত্র, এখান থেকে আপনি সংখ্যাগুলো, তার মানে কি স্পেস হচ্ছে কিছু সংখ্যার একটি কালেকশন বা সেট, যেটা কোনো একটা নির্দিষ্ট কমন ওদের প্রপার্টি বা বৈশিষ্ট্য আছে। আর স্পেস যে সবসময় খালি এ ধরনের সংখ্যা হবে তা নয়। আরেকটা উদাহরণ দিই আমরা। ধরেন এবার ঈদের ঘটনা, আপনাদের বাড়ির সামনে উঠানে খুঁটির সাথে এটা হচ্ছে বেগুনি রঙের খুঁটি, তার সাথে এই বাদামি রঙের দড়ি দিয়ে আপনাদের কোরবানির গরুটা বাঁধা আছে। আপনি ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আছেন, ঠিক আছে? এখন সে গরুটা ঘুরে ঘুরে ঘাস খাচ্ছে, ঘুরে 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 চারদিকে ঘাস খাচ্ছে। তো বিভিন্ন সময় গরুটা কখনো এখানে থাকে, কখনো এখানে থাকে, কখনো এখানে থাকে, কখনো। তো এভাবে করে কোরবানি গরুটা বিভিন্ন সময়ে আপনার কাছ থেকে বিভিন্ন কৌণিক দূরত্বে আছে, ঠিক আছে? তো এই কৌণিক দূরত্ব আপনার যখন একদম আপনার সাথে থাকবে তখন এটাকে আমরা 0 ডিগ্রি ধরবো। তারপরে আস্তে আস্তে বাড়তে থাকবে, তারপর বাড়তে বাড়তে কোনো এক সময় 10 ডিগ্রি, 15 ডিগ্রি, 45 ডিগ্রি, এভাবে করে বাড়তে বাড়তে আবার একদম 360 ডিগ্রি পর্যন্ত এসে তারপর আবার আপনার কাছে আসবে, তাই না? অর্থাৎ কখনো আপনার কাছ থেকে কৌণিক দূরত্ব হবে 0 ডিগ্রি, কখনো 45 ডিগ্রি, এগুলো বেশিরভাগ প্রথমটা ছাড়া বাকিগুলো রেডিয়ানে লেখা, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, অর্থাৎ আপনি যেতে গেছেন ঠিক তার উল্টা দিকে, তারপর আবার একটু ঘুরবে ওদিকে, তারপর ঘুরতে ঘুরতে 360 ডিগ্রি যখন হবে তখন একদম আপনার কাছেই আবার চলে আসবে। তো আবার কখনো ধরেন এগুলোর বাইরেও হতে পারে, কখনো এটা 60 ডিগ্রি, অর্থাৎ সেটা আপনার π/4 আর π/2 এর মাঝখানে হতে পারে। তো এরকম বিভিন্ন মান হতে পারে, তাই না? কাজে আপনি বলতে পারেন যে গরু আপনার কাছ থেকে কখন কত কৌণিক দূরত্ব আছে, এটা সবসময় এই সংখ্যাগুলো একটা স্পেস তৈরি করে, এবং সেই স্পেসের সবচেয়ে ছোট সংখ্যাটা হচ্ছে 0 এবং সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে টয়েস পাই। এবং কেউ যদি কখনো জিজ্ঞেস করে আপনাকে গরুটা এই মুহূর্তে আপনার থেকে কতটুকু দূরে আছে, এটার উত্তর আপনি চান বা না চান সবসময় দেখবেন সেই স্পেসের ভিতরেই কোন একটা সংখ্যা হচ্ছে। এর অর্থ হচ্ছে আপনি কিছু সংখ্যাকে একত্র করেছেন কোন একটা নির্দিষ্ট সাধারণ বৈশিষ্ট্যের ভিত্তিতে। তো এটাই হচ্ছে স্পেসের ধারণা, ঠিক আছে? এটাই হচ্ছে সেই স্পেস। ধরেন আপনাকে যখনই কোনো প্রশ্ন জিজ্ঞেস করবে আপনার উত্তরগুলো সবসময় এই স্পেসের ভিতরের কোনো একটা সংখ্যা হবে, কারণ তাদের সাধারণ বৈশিষ্ট্যের কারণে সেই সংখ্যাটা এটার ভিতরে থাকবে, যার সবচেয়ে ছোটটা হবে 0, সবচেয়ে বড়টা হবে টয়েস পাই। তো এটাই হচ্ছে স্পেসের ধারণা। আমি এখানে এইসব কথাবার্তার মূল উদ্দেশ্য হচ্ছে আমি যখন পরবর্তীতে বিভিন্ন লেকচারে স্পেস, ভেক্টর স্পেস, কমপ্লেক্স ভেক্টর স্পেস এই শব্দগুলো বা হিলবার্ট স্পেস এই শব্দগুলো যখন উচ্চারণ করব, স্পেস কথাটা আপনার মাথায় কি ধরনের একটা কাল্পনিক দৃশ্য তৈরি করবে সেটাই
আমি গাইড করে দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট কালেকশন অফ বিভিন্ন নাম্বার। তো এটা কিন্তু শুধু যে এ ধরনের হবে তা নয়, এটা কিন্তু যে কোনো জটিল সংখ্যা হতে পারে, কাল্পনিক সংখ্যা হতে পারে, বা বাস্তব সংখ্যা হতে পারে। এবং পার্টিকুলারলি আমাদের এই কোর্সের জন্য এটা বেশি সবসময় হবে বাস্তব সংখ্যা, আই এম সরি, জটিল সংখ্যা, অর্থাৎ সেখানে বিভিন্ন রকমের আই, রুট ওভার মাইনাস সামথিং এগুলো থাকতে পারে। তো কাজে আমরা আমাদের যে শিরোনাম সেটাতে আবার ফেরত যাচ্ছি। এটা হচ্ছে কমপ্লেক্স ভেক্টর স্পেস। তার মধ্যে আমরা গত লেকচারে কমপ্লেক্স কি সেটা জানলাম, এখন আমরা জানলাম স্পেস কি, এরপর আমাদের জানতে হবে ভেক্টর কি। তো এটা আমরা একটু পরে শুরু করব। তো আমরা তাহলে ভেক্টর শুরু করি। ভেক্টর, আমার নিজের ভেক্টরের সাথে প্রথম পরিচয় ফিজিক্স যখন পড়েছিলাম এইচএসসি তে ফার্স্ট ইয়ারে, আমার যতটুকু মনে পড়ে। তো কাজে এই লেকচার যারা পড়ছে তাদের যদি এসএসসি এইচএসসি তে সায়েন্স থেকে থাকে তাহলে তাদের ভেক্টরের সাথে পরিচয় থাকার কথা। তো কোনো কারণে যদি তাদের মনে না থাকে বা একটু রাস্টি হয়ে যায় বা যারা একদমই জানে না, তো আমি একটু ধরিয়ে দিব ভেক্টর। ডেফিনেটলি এর বাইরে বেশিরভাগ জিনিসই আমি বলবো না, কিন্তু আমি একটু কিছু জিনিস বলবো যাতে করে আপনি অন্তত এইটুকু বুঝতে পারেন, কোন একটা নতুন টার্ম বা কোন একটা শব্দ যদি হঠাৎ করে অপরিচিত লাগে তাহলে যেন আপনার মনে পড়ে যে আমি এখানে বলেছিলাম বা নতুন শুনেছেন মনে হলে, ভেক্টর সংক্রান্ত অবশ্যই। তো আমরা শুরু করি। প্রথমে একটু বলি ভেক্টর কি। ধরেন আপনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনার বয়স কত, আপনি বললেন আমার বয়স 45। আমি খুশি, বয়স যে জেনেছিলাম, আপনি উত্তর দিয়েছেন এক কথায়, খুশি, ঠিক আছে। তারপর কিন্তু ধরেন আরেকটা উদাহরণ দিই। ধরেন আপনি গাড়ি চালাচ্ছেন, ঠিক আছে। তো গাড়ি ধরেন যাচ্ছে, আমরা কোন একটা জায়গায় যাচ্ছি, ঠিক আছে। তো কেউ যদি জিজ্ঞেস করে এই মুহূর্তে গাড়ির কি অবস্থা, আপনি কি বলবেন? আপনি বলতে পারেন যে গাড়ি 100 কিলোমিটার বেগে যাচ্ছে। আপনার কি মনে হয় তাতে কি যে আপনাকে প্রশ্নটা করেছে সে কি সন্তুষ্ট থাকবে? আমার মনে হয় না, কারণ সে জিজ্ঞেস করবে তো 100 কিলোমিটার যাচ্ছি, ভালো কথা, কোন দিকে, উত্তর, দক্ষিণ, পূর্ব না পশ্চিম? তখন আপনি বলবেন যে হ্যাঁ এটা ধরেন উত্তর দিকে, হ্যাঁ সে এটা উত্তর দিকে 100 কিলোমিটার বেগে যাচ্ছে। তো এটা যে আসলে সরি, এটা যে আসলেই সত্য তার প্রমাণ হচ্ছে আপনি নিজে যখন জিপিএস ব্যবহার করেন তখন আপনি মানচিত্রে কত স্পিডে যাচ্ছেন, এটার পাশাপাশি কোন দিকে যাচ্ছেন সেটাও দেখতে চান, এই যে কারণে একটা তীর চিহ্ন দেওয়া থাকে জিপিএস। আপনার গাড়ি কোথায় আছে শুধু সেটাও ইম্পর্টেন্ট না, ওই জায়গা থেকে এই মুহূর্তে কোন দিকে যাচ্ছে সেটার জন্য তীর চিহ্নটাও দেওয়া থাকে জিপিএস। তো এর অর্থ হচ্ছে কিছু কিছু রাশি আছে, পরিমাপযোগ্য রাশি, যেগুলো এক কথায় উত্তর দেওয়া যায় না, দুই কথায় উত্তর দিতে হয় বা তার চেয়ে বেশি কথারও প্রয়োজন হতে পারে, ডিপেন্ড করে আপনি কি জিজ্ঞেস করছেন, কি জানতে চাচ্ছেন তারপরে। তো যেসব রাশি এক কথায় বর্ণনা করা যায় না, একাধিক তথ্য দিতে হয়, অর্থাৎ যে কোনো আপনাকে প্রশ্ন উত্তর দিতে হলে অনেকগুলো ছোট ছোট অংশ তথ্য হিসেবে অনেকগুলো ছোট ছোট উত্তর যোগ করতে হবে, সেগুলোকে আমরা বলি ভেক্টর। এটা নট নেসেসারিলি আপনার ইসেই হতে হবে, গাড়ির ব্যাপার হতে হবে তা নয়। ধরেন একটু আগে যে আমরা স্পেসে আলোচনার সময় একটা খুঁটির মধ্যে আপনার কোরবানির গরুকে বেঁধেছিলাম, তো আমরা সেটাতে ব্যাক করি। তো কোরবানি গরু তো আমরা বলেছি যে ঘুরছে, রাইট? তো মনে করেন আপনি কোরবানি গরুর সামনে আছেন, তো সে ঘুরছে, তা আপনার বন্ধু জিজ্ঞেস করলো তো কোরবানি গরুর এখন কি অবস্থা, আপনি কি উত্তর দিবেন? আপনি উত্তর দিবেন সে প্রতি সেকেন্ডে 3 ডিগ্রি করে আগাচ্ছে। আপনার কি মনে হয় আপনার বন্ধু তাতে খুশি হবে? আমার মনে হয় না। সে বলবে তো আগাচ্ছে বুঝলাম, সেটা কি ঘুরছে কি ঘড়ির কাঁটার দিকে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে? তখন আপনি বলবেন হ্যাঁ এটা ঘড়ির কাঁটার দিকে, বা যদি উল্টা দিকে হয় বলবেন এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এর অর্থ হচ্ছে আমরা আরো একটা রাশির উদাহরণ পেলাম যেখানে এক কথায় উত্তর দেওয়া যায় না, আপনাকে একাধিক উত্তর মিলিয়ে একটা পূর্ণাঙ্গ চিত্র তৈরি করতে হয়। তো এই ধরনের রাশিগুলোকে বলে ভেক্টর।
তো তাহলে যেগুলোতে এক কথায় উত্তর দেওয়া যায় একটাই রাশি, সেগুলো কি? সেগুলোকে বলা হয় স্কেলার। তো আপনি ভেক্টর তো দেখলেন, আর একটা হচ্ছে স্কেলার। স্কেলার আপনি চাইলে, মানে আমি এগুলো সবসময় একদম যারা নতুন তাদের জন্য, আহ, আমি 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 জানি যে এই লেকচারটা একদম যারা ধরেন এর ব্যাকগ্রাউন্ড গুলো জানে না তাদের জন্য হয়তো হজম করতে সমস্যা হবে, বাট তার মানে এই নয় যে তারা দেখতে পারবে না। তারা দেখুক, আপনারা দেখেন, আপনারা দেখে এই অন্তত শব্দগুলো চিনেন, শব্দগুলো চিনার পর সেগুলো মাথায় গেঁথে রাখেন, পরে আপনারা ইন্টারনেটে গুগল করে করে আপনারা শব্দগুলো অর্থ জেনে নিলেন। তো এটা হচ্ছে স্কেলার, CELAR, আপনারা সেগুলো ব্যবহার দেখলেন। তো আপনি এই কোর্স পড়ছেন বলে আপনাকে এই কোর্সে এক্সপার্ট হতে হবে বা এই কোর্সে সবকিছু বুঝতে হবে, এটা তো উদ্দেশ্য না। প্রথম উদ্দেশ্য হচ্ছে আপনি আনন্দ পাওয়া, নতুন কিছু শেখা, এবং সেই নতুন কিছু শেখা হয়তো কোয়ান্টাম কম্পিউটেশনে কাজে লাগবে না, কিন্তু হয়তো আপনি অন্য কোনো কাজে লাগাবেন। কাজে যে কারণে আমি আমি এটুকু নিশ্চিত করতে চাই আপনার জন্য সময় নষ্ট না হয়, তাই আমি বানানগুলো লিখে দিচ্ছি বা অ্যাটলিস্ট কিছু লিখছি যাতে আপনি এগুলো দেখে গুগল করে আর একটু বিস্তারিত জানতে পারেন। তো আমরা আবার ভেক্টরে ফেরত গেলাম। তো প্রশ্ন হচ্ছে এটাকে আপনি কিভাবে লিখবেন? আপনার বয়স যদি হয় 25, আপনি তো জাস্ট 25 লিখেই খালাস, রাইট? তাই না? কোনো সমস্যা নেই। কিন্তু ধরেন সেই গরুটার কথা, সে ঘুরছে, আপনি বললেন যে ওকে সেটা 25 ডিগ্রি ঘুরেছে। তো আপনার বন্ধু প্রশ্ন করলো এটা কি ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে, তাহলে আপনি কি বলবেন? তো একটা যেটা উপায় সেটা হচ্ছে আপনি ভেক্টর শেপে রাখতে পারেন, অর্থাৎ দুইটা ব্র্যাকেট, উপরে রাখলেন 25 আর নিচে আম, ধরেন ঘড়ির কাঁটার দিকে হলে +1 আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে -1। তা আপনার গরু যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, আগের ছবিতে তাই করছিল, তাহলে আপনি দিলেন যে -1। কাজে এটা হচ্ছে একটা ভেক্টর, ঠিক আছে? এই ভেক্টরের একটা বৈশিষ্ট্য দেখেন, এটাতে আপনার প্রথম যে এলিমেন্ট বা সংখ্যা সেটা হচ্ছে একটি বাস্তব সংখ্যা, নিচেটা একটা বাস্তব সংখ্যা, তাই না? কিন্তু আমাদের তো কমপ্লেক্স ভেক্টর স্পেস নিয়ে কাজ, বাস্তব বা রিয়েল ভেক্টর স্পেস নিয়ে কাজ না। তাহলে আমাদের এমন ভেক্টর লাগবে যেটার ভিতরে এলিমেন্ট গুলো হচ্ছে কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে? তো আমি একটা কমপ্লেক্স ভেক্টর স্পেসের কমপ্লেক্স ভেক্টরের উদাহরণ দিই। ধরেন এটার প্রথম এলিমেন্ট হচ্ছে 6 - 4i, আর দ্বিতীয় এলিমেন্ট হচ্ছে 7 + 3i, ঠিক আছে? এটা একটা ভেক্টর। আরেকটা ভেক্টর লিখি। প্রথম দুটো এলিমেন্ট হবে আগের মতোই, 6 - 4i, এরপরে এলিমেন্ট হচ্ছে 7 plus 3i, 3 নম্বর এলিমেন্ট হলো 4.2 minus 8.1। আমার কিন্তু হাতের লেখার উন্নতি হচ্ছে, আমি একটা নিয়ে পেঁচানো 8 লিখে ফেলেছি, এটা নিজেই খুবই মুগ্ধ। এনিওয়ে, এটা হচ্ছে তৃতীয় এলিমেন্ট, 4.2 minus 8.1i, আর সবার শেষেরটা হলো -3i।
ঠিক আছে? তো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। এদের মধ্যে ডিফারেন্সটা কি? এই দুটোর মধ্যে পার্থক্য হলো প্রথমটার ডাইমেনশন বা ডাইমেনশনের বাংলা কি, এনিওয়ে ডাইমেনশনই বলি। ডাইমেনশন হলো 2, আর দ্বিতীয়টার ডাইমেনশন হলো 4। তো সাধারণত সংখ্যা নাম্বার থিওরি, যেটা সংখ্যা তত্ত্ব, সেখানে আপনার জটিল সংখ্যার সেটকে ধরা হয় ব্ল্যাকবোর্ড সি, অর্থাৎ এরকম দেখতে। এটাকে বলা হয় জটিল সংখ্যার সেট। অর্থাৎ আপনি যে জটিল সংখ্যায় কল্পনা করেন না কেন, সেটার সময় এই সেটে থাকবে। এই সেট মানে হচ্ছে অনেকগুলো সংখ্যার কালেকশন। সব জটিল সংখ্যার কালেকশন হচ্ছে এই সি। আপনি দেখেন সি এর পাশে একটা ডাবল দাগ আছে, কারণ এটাকে বলা হয় ব্ল্যাকবোর্ড সি। তো তাহলে এই যখন কোনো ভেক্টর যেখানে দুইটা সংখ্যা থাকে, আমরা তখন বলি এই ধরনের সব জটিল সংখ্যার সেট, সেটাকে বলা হয়, আমি এখানে লিখি সি স্কয়ার। যদি কোনো ভেক্টরে 4টা জটিল সংখ্যা থাকে, তাহলে এই ধরনের ভেক্টরের সব জটিল সংখ্যার সেটকে বলা হয় ব্ল্যাকবোর্ড সি, বা আপনি সংক্ষেপে জাস্ট সি বলতে পারেন, সি টু দি পাওয়ার 4। স্বাভাবিকভাবেই আপনার জন্য এখনই একটা বাড়ির কাজ দিচ্ছি। সেটা কি? সেটা হচ্ছে আপনি এমন একটা জটিল সংখ্যা লিখবেন, কমপ্লেক্স ভেক্টর লিখবেন, যে কিনা সি টু দি পাওয়ার 5 এর অন্তর্ভুক্ত। এরকম একটা ভেক্টর লিখবেন। এটা হচ্ছে আপনার এই মুহূর্তের বাড়ির কাজ। আগামী লেকচার আগে আপনাকে এটা শেষ করতে হবে। তো গত লেকচারে আমরা দেখেছিলাম জটিল কমপ্লেক্স নাম্বার দেখতে কেমন। এখন আমরা দেখলাম কমপ্লেক্স ভেক্টর দেখতে কেমন, অর্থাৎ কমপ্লেক্স নাম্বারের একাধিক কমপ্লেক্স নাম্বার ব্যবহার করে যে রাশি, সেটাকে বলে ভেক্টর, সেই কমপ্লেক্স ভেক্টর দেখতে কেমন। তো তাহলে স্পেস কি? কমপ্লেক্স ভেক্টরের স্পেস নিশ্চয়ই একটা কালেকশন, কমপ্লেক্স ভেক্টর রাশির অনেক একটা কালেকশন, যাদের একটা কমন ধর্ম আছে, যারা কোনো একটা নির্দিষ্ট পরিমাপযোগ্য রাশিকে রিপ্রেজেন্ট করে। এটা হতে পারে কোন একটা নির্দিষ্ট সমীকরণের সমাধান। ধরেন আপনি 6টা সংখ্যা পেলেন, তা আপনি বলতে পারেন যে এই সংখ্যার সমাধানের স্পেস হচ্ছে এই 6টা জটিল সংখ্যার স্পেস। তো এগুলোকে বলা, কাজে স্পেস ব্যাপারটা আবারও অনেকগুলো রাশির একটি কালেকশন, যাদের একটি কমন। তো আপনি যখন একটি নতুন ধরনের রাশির সাথে পরিচিত হলেন, এরপরেই স্বাভাবিকভাবে এর পরের প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে এটা দ্বারা অঙ্ক করবেন, যোগ বিয়োগ গুণ ভাগ বা আদার্স, এই ব্যাপারগুলো কিভাবে করবেন। তো প্রথমে একটা যোগের উদাহরণ দেই, ঠিক আছে? তো ধরেন একটা জটিল সংখ্যা হলো ভি, ঠিক আছে? আমি এর ডাইমেনশন দিচ্ছি 4। তো প্রথম এলিমেন্ট হচ্ছে 6 মাইনাস 4i, তারপরের এলিমেন্ট হচ্ছে 7 প্লাস 3i, তো এরপরে এলিমেন্টটা দেই। এরপর এলিমেন্টটা হচ্ছে, ইনফ্যাক্ট এটা আসলে আগেরটাই, 4.2 মাইনাস 8.1, এই 8টা আবার আগের চাইতে একটু খারাপ হয়ে গেছে। এনিওয়ে, আপনারা কোয়ান্টাম কম্পিটিশন শিখবেন, আর আমি ডিজিটাল পেন ব্যবহার করা শিখছি। তারপর -3i,
তো এগুলো সবই কিন্তু জটিল সংখ্যা, রাইট? ঠিক আছে, আমি ডাইমেনশন 4 অর্থাৎ c টু দি পাওয়ার 4 এর একটা রাশি নিলাম, কমপ্লেক্স ভেক্টর নিলাম। আরেকটা নেই w। আমি যেহেতু যোগ করব, কাজে দুটো একই ডাইমেনশনের হতে হবে, দুটো ভিন্ন ডাইমেনশন হলে যোগ করা যাবে না। তো নেই আরেকটা ডাইমেনশন, আরেকটা রাশি। প্রথম এলিমেন্ট হবে 16 প্লাস 2.3i তারপর হলো -7i মাঝে মধ্যে আমার নিজে হাতের লেখা দেখে আমি নিজেই ভয় পেয়ে যাচ্ছি, তো আমি চেষ্টা করবো রাগিব ভাইকে রিকোয়েস্ট করার জন্য যে শিক্ষক.com এর পেজে যদি লেটেক বা কোনোভাবে ম্যাথমেটিক্যাল সিম্বল দেওয়ার কোনো ব্যবস্থা থাকে তাহলে আমি এগুলো আবার ট্রান্সক্রিপ্ট হিসেবে দিয়ে দিব। আমি এই কারণে জোরে জোরে মুখেও চিৎকার করে যাচ্ছি যাতে করে হাতের লেখাতে আপনার মিসগাইডেড না হন। এটা হচ্ছে -4i। তাহলে আমি চারটা 4 ডাইমেনশনের একটা কমপ্লেক্স ভেক্টর নিলাম, চারটা এলিমেন্ট। কাজে এরা দুইজনই হচ্ছে C4 এর সদস্য। ঠিক আছে, এখন আমি যদি প্রশ্ন করি, স্ক্রল করি, ওকে, আমি যদি প্রশ্ন করি v প্লাস w সমান কত, তাহলে আপনার উত্তর কি হবে বা কোন কমন সেন্স? তো আমি আপনাদের সময় বাঁচানোর জন্য যোগের প্রথম ধাপটা আগে থেকে লিখে রেখেছি। আপনারা দেখেন v আর w দুইটাই ছিল ডাইমেনশন 4। আমি কাজেই v প্লাস w যে আরেকটা নতুন কমপ্লেক্স ভেক্টর কোয়ান্টিটি বা রাশি পাবো সেটার ডাইমেনশনও হবে 4, এবং সেই 4 ডাইমেনশন নতুন ভেক্টর রাশির প্রথম এলিমেন্টটা কি? প্রথম এলিমেন্টটা হচ্ছে আপনার v এর প্রথম এলিমেন্ট আর w এর প্রথম এলিমেন্টের যোগফল, এবং এই নতুন রাশির দ্বিতীয় এলিমেন্টটা হচ্ছে v এর দ্বিতীয় এলিমেন্ট আর w এর দ্বিতীয় এলিমেন্টের যোগফল। একইভাবে নতুন রাশির তৃতীয় এলিমেন্ট হচ্ছে বা আগের দুটির তৃতীয় এলিমেন্টের যোগফল, এবং পরেরটাও একই রকম। ঠিক আছে, তো এরপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট হাই স্কুল অ্যালজেব্রা। আপনি সেটা যদি শেষ করেন তাহলে আপনি পাবেন একটি নতুন ডাইমেনশন 4 এর কমপ্লেক্স ভেক্টর, যেটা দেখতে এরকম নীলকালিতে লেখা। তো বাড়ির কাজটা লেখা শুরু করি। ফাইভ প্লাস 13i, এরপর 6 প্লাস 2i, 0.53 minus 6i, 12। এটা গেল আমাদের প্রথম ভেক্টর স্পেস, ভেক্টর কমপ্লেক্স ভেক্টর স্পেস। কিন্তু একটা রাশি না, স্পেস হচ্ছে একাধিক রাশির কালেকশন। তো প্রথম কমপ্লেক্স ভেক্টরকে আমরা বলি a, পরেরটাকে আমরা বলবো b। প্রথম দুটো এলিমেন্ট লিখলাম 7 minus 8i, আর দ্বিতীয়টি হলো 4i, তৃতীয় এলিমেন্ট হলো 2, সর্বশেষ এলিমেন্ট হলো 9.4 প্লাস 3i। আমি এবার ব্র্যাকেটটা বসিয়ে দেই। তো কাজেই আমাদের দুটো কমপ্লেক্স ভেক্টর আছে। আমাদের বাড়ির কাজটা কি? বাড়ির কাজটা হলো
a plus b equals to what? এরপর প্রশ্ন হচ্ছে a minus b equals to what? এগুলো কিন্তু আগামী লেকচার আগে করে ফেলতে হবে। ততক্ষণ তো যোগ বিয়োগ দেখলেন, তা আমরা এখন অন্য একটা দেখব, সেটা হচ্ছে গুণ, মাল্টিপ্লিকেশন। কোন একটা কমপ্লেক্স ভেক্টরকে আপনি কি দিয়ে গুণ করবেন? অন্য একটা কমপ্লেক্স ভেক্টর অথবা একটা স্কেলার। তো যারা ভেক্টর এইচএসসি তে পড়েছে তারা এর মধ্যে বা তারা একই সময় তো তারা আবার ম্যাথমেটিক্সে ম্যাট্রিক্সের অ্যালজেব্রা পড়েছে, ম্যাট্রিক্স দিয়ে গুণ করা। তো কমপ্লেক্স ভেক্টর স্পেসের গুণ স্পেসের মধ্যে একই রকম গুণের নিয়ম চলে। আর আপনি যদি কোনো ভেক্টরকে স্কেলার দিয়ে গুণ করেন সেটাও আপনার খুব সহজ। তো আমরা কিছু উদাহরণ দেখি। তো চলেন প্রথমে আমরা স্কেলার দিয়ে ভেক্টরকে গুণ করা দেখি। তো আমি জাস্ট ধরেন আমাদের সময় বাঁচানোর জন্য এই উদাহরণের সবগুলো ভেক্টর রাখবো সি স্কয়ার। তো আমি একটা ভেক্টর কমপ্লেক্স ভেক্টর লিখি। এটা সি স্কয়ার, কাজে এটা ডাইমেনশন হচ্ছে 2। আর গুণ সবসময় ম্যাট্রিক্সের গুণ। আর যদি আপনার ম্যাট্রিক্সের গুণ মনে না থাকে তাহলে এখান থেকে আপনি একটু আইডিয়া নিতে পারবেন। তো এটা হচ্ছে একটা কমপ্লেক্স ভেক্টর। এটার প্রথম এলিমেন্ট হচ্ছে i, দ্বিতীয় এলিমেন্ট হচ্ছে -i। ধরেন আমি এটাকে 2 দিয়ে গুণ করব, তাহলে কত হবে? 2i minus 2i। তো আপনি যখন কোনো ভেক্টরকে কোনো কমপ্লেক্স ভেক্টরকে কোনো রিয়েল নাম্বার দিয়ে গুণ করবেন, এখানে তো যেটা বলছিলাম, যদি কোনো কমপ্লেক্স ভেক্টরকে আপনি কোনো রিয়েল নাম্বার দিয়ে গুণ করেন তাহলে এর মান বেড়ে যায়, কিন্তু এর ওরিয়েন্টেশন বা ফেজ বা আপনি যেটা বলেন সেটা বাড়ে না। তো এটা আমরা একটা দেখলাম। এখন আমরা অন্য একটা গুণ দেখি। যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একই ভেক্টরকে i দিয়ে গুণ করেছি এবং প্রথম এলিমেন্টকে i দিয়ে গুণ করা হয়েছে i স্কয়ার অর্থাৎ -1, আর দ্বিতীয় এলিমেন্টকে i দিয়ে গুণ করা হয়েছে -1 গুণ মাইনাস সমান +1। স্বাভাবিকভাবে এখন আমরা তাহলে বাড়ির কাজে যাব। আমি আপনাদেরকে একটি ভেক্টর দিব, ভেক্টর পছন্দ করতে বলবো, কমপ্লেক্স ভেক্টর আপনারাই পছন্দ করবেন। একটা শর্ত আছে, শর্ত হচ্ছে এটি নিতে হবে C3 থেকে, অর্থাৎ এতে 3টে এলিমেন্ট থাকবে। আর আপনারা সেটিকে গুণ করবেন এমন একটি স্কেলার দিয়ে যেটি হবে একটি জটিল সংখ্যা, অর্থাৎ a plus i b। এরকম দেখতে, যেখানে a এবং b হচ্ছে বাস্তব সংখ্যা। একটা জিনিস একটু জাস্ট মুখে বলে দেওয়া জরুরি,
আপনারা মাথায় রাখেন আর চাইলে এখনই শিখে নিতে পারেন নিচে উদ্যোগ অথবা আপনারা পরে যখন দরকার হবে শিখতে পারেন। এই যে কমপ্লেক্স ভেক্টর স্পেসে কিন্তু একটা আনুষ্ঠানিক সংজ্ঞা আছে। সেই আনুষ্ঠানিক সংজ্ঞাতে আপনার আমি আপনাকে বলছি একটা স্পেসে অনেকগুলো রাশি থাকে, কোয়ান্টিটি থাকে, যারা কিনা কিছু কমন প্রপার্টি থাকে তাদের মধ্যে। তো কমপ্লেক্স ভেক্টর স্পেসের ক্ষেত্রে তিনটা অপারেশন আছে যেগুলো সব কোয়ান্টিটি মেনে চলে, অর্থাৎ স্পেসের সব সদস্য মেনে। প্রথমটা হচ্ছে এডিশন, অর্থাৎ দুটো কমপ্লেক্স ভেক্টরকে যোগ করলে যেটি পাওয়া যাবে সেটা একটা কমপ্লেক্স ভেক্টর। নেগেশন, অর্থাৎ একটি কমপ্লেক্স ভেক্টরকে নেগেট করলে বা ঋণাত্মক করলে যেটা পাওয়া যাবে সেটা একটা কমপ্লেক্স ভেক্টর। আর তৃতীয়টি হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন, অর্থাৎ আপনি একটা কমপ্লেক্স ভেক্টর কে কোন একটা স্কেলার দিয়ে গুণ করলে যেটা পাওয়া যাবে সেটাও একটা কমপ্লেক্স ভেক্টর। এগুলো আমি চাইলে একদম লিখে তালিকা করে দিতে পারতাম, যেহেতু এখন সবার কাছে ইন্টারনেট অ্যাক্সেস আছে, আপনি গুগল আছে, উইকিপিডিয়া আছে, আপনারা এগুলো যে কোনো রিসার্চ করতে পারবেন বা যে কোনো একটা বই কিনলেই পাওয়া যাবে। আপনাকে কমপ্লেক্স ভেক্টর স্পেসের একটা বই হবে, এবং আমার ধারণা ফ্রেশম্যান ম্যাথমেটিক্সের লোকজন এটা বেশ ভালোভাবে পড়ে। আমরা কম্পিউটার সায়েন্সে পড়েছি, কিন্তু আমরা তখন তো আমরা এখন ট্রান্সপোজের ধারণাটা নিব। এটা মূলত ম্যাট্রিক্স অ্যালজেব্রা থেকে আসা। ম্যাট্রিক্স তো আপনারা জানেন, আমরা যে এতক্ষণ ধরে যেসব কমপ্লেক্স ভেক্টর নিয়ে কাজ করেছি এগুলো সবই আসলে ম্যাট্রিক্সের মধ্যেই পড়ে, একটু বিশেষ ধরনের ম্যাট্রিক্স। তো প্রথমে আমরা দেখি একটা ম্যাট্রিক্সের জন্য ট্রান্সপোজ অপারেশনটা কিভাবে কাজ করে। ধরেন আপনাকে আমি একটা ম্যাট্রিক্স দিলাম, জাস্ট ধরেন এখানে সব রিয়েল নাম্বার, ঠিক আছে, 3। আমি জাস্ট সময় কম লাগার জন্য 2x2 ম্যাট্রিক্স নিচ্ছি, বাট আপনি যে কোনো ডাইমেনশনের ম্যাট্রিক্স নিয়ে কাজ করতে পারেন, ব্যাপারটা কি। এটা কি হলো, এটাকে যদি আমি ট্রান্সপোজ করি তাহলে আমি পাবো রো গুলো হয়ে যাবে কলাম, কলাম গুলো হয়ে যাবে রো। তাহলে 1 আর 2 আসবে এদিকে, আর 3 আর 4 আসবে এদিকে। ঠিক আছে, এবার তাহলে একটা চিকন চাকন ম্যাট্রিক্স দিয়ে কাজ করি। চিকন চাকন মানে হচ্ছে, আমি আসলে ভেক্টরের কথা বলছি। ধরেন প্রথম এলিমেন্টটা হচ্ছে একটা বাস্তব সংখ্যা, আর দ্বিতীয় এলিমেন্টটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, আপনি এটাকে ট্রান্সপোজ করবেন, তাহলে কি হবে, এটা হবে রো হয়ে যাবে কলাম, কলাম হয়ে যাবে রো। এটাকে বলে ট্রান্সপোজ অপারেশন। আবার আপনি ডান দিকে যে দুটি লিখেছি, এটি আর এটি, এদেরকে যদি আপনি ট্রান্সপোজ করেন তাহলে আপনি আগের জায়গায় ফেরত যাবেন। ঠিক আছে, এর অর্থ হচ্ছে পরপর দুইবার ট্রান্সপোজ করা আর কোনো ম্যাট্রিক্সকে আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে গুণ করা একই কথা। আমরা আগে কমপ্লেক্স ভেক্টরের কমপ্লেক্স নাম্বারের কনজুগেট পড়েছিলাম, তাই না? অর্থাৎ যেখানে কিনা আপনার আই এর সামনে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। তাহলে একটা প্রশ্ন আসতে পারে যে ভালো কথা, তো তাহলে আমরা কমপ্লেক্স নাম্বারের পড়েছি, তো কমপ্লেক্স ভেক্টরের কনজুগেট কি? অর্থাৎ আমি একটা জায়গা করে নিই, 1 2 I, এটা একটা ভেক্টর, রাইট? এখন এটার কনজুগেট কি হবে? এটা কনজুগেট হবে i এর সামনে, আমি যদি এটার উপর একটা বার দেই তাহলে এটা হবে 1 - 2 I।
এটা হচ্ছে কনজুগেট। তো আমরা সামনে যে কয়েকটা অপারেশন প্রচুর পরিমাণে দেখব, সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট। অ্যাডজয়েন্ট আর কিছুই না, আপনি একটা ভেক্টরকে যদি একই সাথে ট্রান্সপোজ করেন এবং তারপরে কনজুগেট নেন, তাহলে সেটা হবে অ্যাডজয়েন্ট। তাহলে আমি দেখি, সাপোজ root over 2i আমি বরং একটা আস্তে আস্তে আমি এমন সব ভেক্টর লেখা শুরু করি যেগুলো আপনারা সত্যিকার অর্থে কোয়ান্টাম মেকানিক্সে ঘন ঘন দেখবেন। ধরেন আমি আপনাকে একটা ম্যাট্রিক্স দিচ্ছি, যারা ফিজিক্সের ছাত্র তারা এটার নাম জানে, কিন্তু আমি আপাতত নামটা গোপন রাখলাম। পরে বলবো, যখন বলবো তখন আপনার মাথায় ধাঁ করে মনে পড়ে যাবে, আরে এটা তো আমাদের পরিচিত। তো ম্যাট্রিক্সটা আমি লিখছি, এটা হচ্ছে একটা 2x2 ম্যাট্রিক্স। ঠিক আছে, তো এটার অ্যাডজয়েন্টের চিহ্ন হচ্ছে এরকম, এটাকে ড্যাগার বলে, ড্যাগার মানে হচ্ছে ছুরি। তো এটার ইসে কি হবে, সেটা হবে কমপ্লেক্স কনজুগেট, কনজুগেট এবং ট্রান্সপোর্ট একসাথে বলে অ্যাডজয়েন্ট, অর্থাৎ রো হয়ে যাবে কলাম। তা আমি এই রোটাকে প্রথমে কলাম বানাবো। আমি i এর সামনে মাইনাস দিচ্ছি না, কারণ হচ্ছে আমাদেরকে কনজুগেটও করতে হবে, কাজে মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাস হয়ে যাবে মাইনাস। এরপর আমি এই রোটাকে কলাম বানাবো। এইবার i এর সামনে মাইনাস দিব, কারণ কনজুগেট করলে মাইনাস প্লাস হয়ে যায় আর প্লাস হয়ে যায় মাইনাস। তাহলে এটার অ্যাডজয়েন্ট হচ্ছে এটা। স্বাভাবিকভাবে আপনাদের এখন একটা বাড়ি কাজ থাকবে। বাড়ি কাজটা কি? আপনি যদি উইকিপিডিয়ায় যান বা গুগল করেন, আপনি PAUL হাতে লেখা PAULI পাউলি ম্যাট্রিসেস। তা আপনি দেখবেন যে 3 ধরনের পাউলি ম্যাট্রিক্স আছে, এগুলোকে বলে সিগমা এক্স অথবা ওয়াই অথবা জি। আপনার কাজ হচ্ছে এই 3টা পাউলি ম্যাট্রিক্স লিখবেন, লিখে প্রত্যেকটার অ্যাডজয়েন্ট বের করবেন, অর্থাৎ প্রত্যেকটাকে কনজুগেট এবং ট্রান্সপোজ করতে হবে। এটাই হচ্ছে। তো কমপ্লেক্স ভেক্টর স্পেসের ধারণা হচ্ছে আমাদের এই কোর্সের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আমি মোটামুটি হিসেব করে দেখেছি আমাদের মোটামুটি কমপক্ষে 3টি পর্ব লাগবে। তো আপনারা এই মাত্র প্রথম পর্ব দেখে শেষ করলেন। ধন্যবাদ।